তুমি কি কখনো ভেবেছিলে যে তুমি ইন ফিউচার এরকম ভয়েস আর্টিস্ট হবে বা রেডিওতে ভয়েস দেবে বা তুমি কোনো মুভি ডাব করবে, এরকম কিছু কোনো প্ল্যান ছিল কিছু, নাকি জাস্ট হয়ে গেছে? এটা না ভবিতব্য, জানো, এটা মনে হয় ঠিক করা থাকে, আমার মনে হয়, আমি কখনো ভাবিনি। ভাবনি? আমি তোমাকে বললাম, আমার মূল কারণ ছোটবেলায় ছিল আমাকে কেউ ভালোবাসছে না, আমাকে সরিয়ে দিচ্ছে, আমি সেখান থেকে উঠে আসবো। তারপরে আমি যখন এটার ভিতর ঢুকে গেছি, তারপরে একটার পর একটা শুরু হয়েছে। আমি আমি পড়াশোনা করেছি, আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর পলিটেকনিক পড়েছি, আমার আচ্ছা। সাবজেক্ট ছিল ইলেকট্রিক্যাল স্ট্রিম পুরো ছিল। ডিফারেন্স হয়েছিল। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেছি, তারপরে এমআইর খানিকটা করেছি। তারপরে আমার মনে হলো আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিলাম, এবং সেখান থেকে নাটকের কবিতার অনুষ্ঠানে আমি বেরোতে পারছি না। তখন কি করব, আমারই একজন কালিগ ওই কোম্পানির, সে বললো তোর তো রেজাল্ট ভালো আছে, তুই প্রাইমারির যে বেসিক যে ট্রেনিংটা সেটা তুই নে। সো সেটা আমি নিলাম, এবং আমি খুব লাকি যে আমি চাকরিটা খুব ছোট বয়সে পেয়ে যাই। ঠিক আছে। এবার এই যে আমি চাকরিটা পাই, আমার স্কুলের নাম মায়াপীঠ নারী শিক্ষা আশ্রম। আচ্ছা। এই স্কুলটা হচ্ছে সকালবেলাতে, ওকে। সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত। এই স্কুলটা করার পর আমি অনেকটা সময় সময় পাই। পাচ্ছ। হ্যাঁ, সেই সময়টা আমার বন্ধুরা যারা পলিটেকনিক পড়েছে আমার সঙ্গে, তারা অনেকে বিদেশে খুব মোটা মাইনের চাকরি করে, যারা দেশের মধ্যে আছে তারাও খুব খুব প্রতিষ্ঠিত, মানে খুব সুন্দরভাবে তারা তাদের জীবনযাপন। আমার হয়তো ওখানে তুলনা করলে ব্যাংকে প্রত্যেক মাসে কম টাকা ঢোকে, কিন্তু আমি সুখে তুমি আছি। তোমার জগতে ভালো আছো, আমি আমার এই জগতে ওভারঅল ভালো বিষয়টা। আছি। হ্যাঁ, তুমি বলে তুমি টিচার বেসিক্যালি, সঙ্গে তুমি এত বড় একটা জগৎকে রিপ্রেজেন্ট করছো, কি করে ব্যালেন্স করো? দেখো, আমার মনে হয় ভালোবাসলে না, এটা ভাবতে হয় না কি করে ব্যালেন্স করব, ব্যালেন্সটা হয়ে যায়। আমি ভীষণ ভালোবাসি, আমার যেমন দীক্ষা বলে আমার একটা কবিতার স্কুল আছে, যেখানে সবাই শ্রুতি নাটক এবং রিসাইটেশন শেখে, এবং বলতে আমার ভালো লাগে এই মুহূর্তে আমার ছেলে মেয়ের সংখ্যা 150। ওয়াও। হ্যাঁ, এবং এটা পুরো আমাদের অল ওভার ওয়ার্ল্ড জুড়ে, অফলাইন এবং অনলাইন মিলিয়ে তারা আমার কাছে শেখে। আমার বেশ কিছু ছাত্রছাত্রী আছে যারা, কারণ একার পক্ষে সবটা না, দেখা সম্ভব হয় না। ঠিক। মৈত্রেয়ী আছে, বিশ্ব আছে, ঝুমা আছে, সায়ন্তনী আছে, অর্ণব আছে, বলাকা আছে, আরও অনেকে, মানে সবার নাম বলতে গেলে তোমার এটা শেষ হয়ে যাবে। তো ব্যালেন্স এভাবে হয়ে যায়। তুমি যদি ভালোবাসো, তোমাকে যদি যদি মানুষ ভালোবাসে, তাহলে দেখবে তোমাকে ভাবতে হবে না কখন কোনটা করব। টান হয়ে মানে টানের সাথে লিঙ্ক হয়ে যায়, মানে ডটগুলো সব মিলে যায়, মিলে যায়, কখন কি করতে মিলে হবে না যায়। করতে হবে। তুমি একটা জিনিস স্কিপ করলে, তুমি কি বলতে গেলে বলো, কিছু একটা বলতে গেলে। না, আরেকটা কথা বলবো, যে তুমি বলছো না যে এই যে মানুষ আমাকে আজকে মির্দা কাছে আমি পৌঁছেছি, আমাকে আজকে বইমেলাতে বলো, ট্রামে, বাসে, নন্দন চত্বরে আমাকে মানুষ দেখলে এগিয়ে আসে, আমার সঙ্গে ছবি তোলে, আমার অটোগ্রাফ নেয়। এই সবটা সম্ভব হচ্ছে মির্দার জন্য, গধূলির জন্য। একদম। আর মির্দার কাছে যেতে পেরেছি। আর মির্দা ছাড়া আমার ক্যাফে কবিতা বলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং একটা পেজ আছে, সেখানে পেজে প্রচুর মানুষ আমার কবিতা শেয়ার করে, আমি যে একাঙ্ক নাটকগুলো করি সেগুলোকে শেয়ার করে। এটা কিন্তু ঘটেছে একটা মানুষের জন্য। তুমি একটু আগে আমার ওই ফোনটা যেটা চার্জে বসালে, দেখলে না অনেকগুলো লাইন্স এসে গেছে। ওই ফোনটা না, মানে ওই ফোনটা যার ফোন, তার সাথে কানেক্ট করার জন্য আমার 4G 5G কোনো কিছু লাগে না। তার সাথে আমার এখান মানে কানেকশানটা, সে হচ্ছে আমার হাজব্যান্ড। ওই ফোনটা ওর। আর আচ্ছা। ওই ফোনটা আমি কিছুতে বাদ দিতে পারি না। হয়তো আমাকে এরপরে আমি আর বেশি দিন ওটাকে নিয়ে ইউজ চলতে করা যাবে পারবো না, না, কিন্তু ওটাকে রেখে দেবো ফোনটাকে, ও ওটা জীবনের স্মৃতি একটা তো। অংশ বেসিক্যালি। হ্যাঁ, এবং আমি বলবো আমি খুব লাকি যে আমি ওই মানুষটিকে পেয়েছিলাম। পেয়েছিলাম বললেও ভুল হয়, এখনো পাই, আমি আমি ওই ভাইবসটা ফিল করি। ও কোভিডে চলে গেছে, আছে তো এখানে, তো এখানে আছে। বেসিক্যালি বিষয়টা। হ্যাঁ, তোমরা জানো, তোমরা হুম যারা আমাকে হুম ফলো হুম। করো জানো যে আমি ভীষণ বর্ষভাগী একজন বউ ছিলাম। ওই আবার বলছি, ছিলাম না, এখনো আছি। উম, ও না আমাকে এই ক্যাফে কবিতা ইউটিউব চ্যানেলটা ওই কোভিড পিরিয়ডে আর এই পেজটা করে দিয়েছিল। মির্জা যেরকম ভেবেছেন যে ভয়েস আর্টিস্টকে কেন মানুষ সামনে থেকে দেখবে না, কেন চিনবে না, কেন জানবে না, আমার বর আমাকে বলতো তুমি কার্টুনে ভয়েস দাও, তুমি সাউথ ইন্ডিয়ান মুভিজে ভয়েস দাও, তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ, সব ঠিক আছে, কিন্তু তোমাকে তো মানুষ চেনে না, কে জানে তোমাকে।
তো আমি চাই তোমাকে সবাই চিনুক। এই যে এইরকম বর মানে অনেক, আমি সবার সাপোর্টিভ প্রতি, বেসিক্যালি। এটা ভাবা যায় না। মানে ওইখান থেকে ও ক্যাফে কবিতা মানে এই পেজ আর ইউটিউব, আমি তোমার বেস্ট ভয়েস ওভার আর্টিস্ট যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট থেকে আমাকে দিয়েছিল, আমি যখন স্ক্রিনে দেখছি না যে ক্যাফে কবিতার লোগোটা, আমার মনে হচ্ছে ওখানে আমার বর বসে আছে। মানে ওই মানুষটা স্বপ্ন দেখেছিল, ওই মানুষটা চলে যাবার পর সেই স্বপ্নটা সত্যি সত্যি হতে হয়েছে। হচ্ছে। তখন কোনো আমার না কোনো মনে জায়গায় হচ্ছে, বসে দেখছে। হ্যাঁ আমার মনে হচ্ছে এই অডিটোরিয়ামে ও আছে, ও দেখছে এই যে স্ক্রিন জুড়ে ক্যাফে কবিতাকে দেখানো হচ্ছে। তখন আমার মনে হয়েছিল বায়োলজিক্যাল ডেথ আসলে শুধুমাত্র শরীরটাকে ছেড়ে একদম। যাওয়া, মানুষটাকে ছেড়ে যাওয়া নয়। স্বামী পূর্ণানন্দজি সেম কথাই বলেন যে শরীর জাস্ট, বাকি সবই রয়েই যায় লাকি রয়ে বা যায়, পরপর ধাপে স্মৃতিতে ধাপে রয়ে এগোতে যায়। থাকে। যেটা বলতে গেলাম, তুমি একটা দিন স্কিপ করে গেছো, তুমি সঙ্গে ভালো রাইটার, বইমেলায় তোমার পরপর এই নিয়ে 2 বছর 2 বছর বই বইও এলো। বেরিয়েছে। প্রথমত আমরা একটা কবিতা শুনবই, পরে কথা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এত কিছুর মধ্যে এই লেখার সময়টা কোথা থেকে আসে? লেখাটা যেন খুব অল্প বিস্তর আমি লিখতাম। তোমাকে একটা কথা বলি, আমি কবিতা শিখছি প্রায় 25 বছর হলো, এখনো শিখছি শ্রীমতী রত্না মিত্রর কাছে। আচ্ছা। রত্নাদি আমাকে বলতেন তুমি লেখো, তোমার লেখার হাতটা খারাপ নয়। আমার বর আমাকে বলতো তুমি লেখো, আমি শুনতাম না। আমি ভাবতাম যে সবার লেখা পড়বো, খুঁজবো ভালো লেখা, কখন লিখবো। আমার বর যখন মারা গেলেন তখন আমি সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আমার এত কষ্ট হতো, আমি অ্যাসাইলামেও ভর্তি ছিলাম 15 দিন। অ্যাসাইলাম থেকে যখন ফিরলাম আমার না বুকটা ফেটে যেত, মানে আমার বাবা মাও বুঝতে পারতো না, এখনো পারে না, কেউ বুঝতে পারে না তোমার যন্ত্রণা। কেউ স্বাভাবিক। বুঝবে এটা আশা করাটাই খুব ভুল। কেউ বুঝবে না তোমার যন্ত্রণা তোমারই। অপোজিট পার্সন যে আমাদের বোঝাচ্ছে বা বলছে সে সে সহানুভূতি আছে তার আছে, মনে, একদম কিন্তু আমি যে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, যেটা আমি ফেস করছি, সেটা অন্য মানুষের পক্ষে পারবে না, বোঝা সম্ভব definitely। নয়। সে তার জায়গায় দাঁড়িয়ে তোমাকে দুটো ভালো কথা বলতে পারে, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে সাপোর্ট করতে পারে, হ্যাঁ, আর ফিলটাকেও শেয়ার করা ফিলটা সম্ভব। করা একদম, যায় না গো, একদম, করা একদম। যায় না। আমি না তখন পেনটাকে ধরলাম। আমার মানে মনে হলো যে আমার আমি আমি নিজেকে হিল করতে চাইছিলাম। মানে কোথাও না কোথাও গিয়েও হয়তো থেকে গেল ওই পেনের যে মাথায়। বলতো আমাকে আমাকে ইনসিস্ট করতো তুমি লেখো লেখো। মানে আমার মনে আছে আমি পুরুলিয়া বেড়াতে গেছি, আমরা একটা ইকো রিসর্টে রয়েছি, সেখানে আমি বসে দুপুরবেলা লিখছিলাম, গর্বিত হাঁসের দল প্যাক প্যাক করে চলে গেল পাহাড়ের গা বেয়ে। এরকম এরকম বেশ খানিকটা লিখেছি, তার মধ্যে এরকম একটা লাইন ছিল। আমাকে বিক্রম বলছে দেখেছো তুমি লেখো না, তুমি কি সুন্দর করে ভাবতে পারো। এই চুপ কত, ছাড়ো তো। নাম্বার দিইনি ওকে, ওর কথায়। যখন চলে গেল না, তখন আমার ওই কষ্টটা থেকে আমি লিখতে শুরু করলাম। আর ওই যে লিখতে শুরু করলাম, সে লেখাটা আজও চলছে। মানে এখন আমার অনেক লেখার, তখন লেখার বিষয়বস্তু একমাত্র ও ছিল, এখন অনেক কিছু হয়ে গেছে। আজকে ধরো আমি তোমার সাথে কথা বলছি, আমার লেখাগুলো ঠিক কবিতা ঠিক গল্পের মধ্যে তুমি ফেলতে পারবে না। মানে আমার তোমার সাথে কথা বলে কেমন লাগলো, হয়তো এমন কিছু একটা আলাদা কিছু আমার মনে হলো, সেটা গিয়ে আমি লিখে ফেললাম। বুঝছি, লেখাগুলো ছোট্ট ছোট্ট লেখা হয়, এবং আমি কিন্তু কেউ পড়বে এটা বই আকারে বেরোবে এরকম কখনোই কিছু ভাবিনি। ভালোবাসা ফেসবুকে, থেকে। হ্যাঁ ভালোবাসা থেকে আমি নিজেকে নিজেকে হালকা হওয়ার জন্য লিখতাম। সেই লেখা ফেসবুকে মানুষ পড়ে, মানুষ শেয়ার করে, আমাকে কমেন্টে জানায় তাদের ভালো লাগা। তারপরে অনুভব প্রকাশক থেকে অমর ওই লেখাগুলোকে, আমি কিছু করিও না জানো, আমি লেখা বেছে দিই না, প্রুফ দেখি না, কিছু করি না, ভীষণ ল্যাদ খাই। আমার ডিপ্রেশনের সমস্যা আছে, আমার ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে, আমার মাঝে মধ্যেই আমি খুব অফ হয়ে যাই। তো ওরাই এই সব কিছু করে আমার একটা বই, এবং এই বইগুলো আউট অফ স্টক। এইটা মানে উপরওয়ালার ইচ্ছে। উপরওয়ালা তো আমাকে খুব ভরে ভরে দুঃখ দিয়েছেন, কিন্তু শুধু দুঃখটাও উনি দেন না, ওইটাই বলতে গেলাম যে উনি একটা ব্যালেন্স ব্যালেন্স দিয়েছেন তোমাকে। যেমন যে চলে গেছে সে তোমাকে পেনটা ধরতে শিখিয়ে দিয়ে গেছে, সেই পেন দিয়ে তুমি শুধু তার কথা লিখছো না, তোমার যখন মনে যেটা আসছে। এবং শুধু আমি আমার কথা লিখছি তাও নয়, ধরো কোনো একটি মেয়েকে আমি দেখলাম, সে কি মানে গভীরভাবে একটি মানুষকে ভালোবাসে, বা একটি ছেলে একটি মেয়েকে কি একবার জীবন দিয়ে ভালোবাসে, তারপর যখন তারা দুঃখ পায় বা তাদের আনন্দ, তাদের অনুভূতি, সেটাও আমার লেখাতে প্রকাশ পায়। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স।
ইউটিউব চ্যানেলে।